লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ইব্রাহিম খলিল, প্রভাষক হিসাব বিজ্ঞান। আজকে প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ এই চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কিভাবে চারযোগ্য অনাদায় পাওনা খরচ নির্ণয় করা যায় এবং নতুন অনাদায় পাওনা সঞ্চিতি কীভাবে নির্ণয় করা যায় এবং জাবেদা নিয়েও আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা একটা সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করব। আমাদের সৃজনশীল অঙ্কটা হচ্ছে 2020 সালের 1 জানুয়ারি প্রাপ্য হিসাবের উদ্বৃত্ত ছিল 40,000 টাকা। কত ছিল? 40,000 টাকা। অনাদায় পাওনা সঞ্চিতি অনাদায় পাওনা সঞ্চিতি 2,000 টাকা। লিখিত অনাদায় পাওনা 1500 টাকা। অলিখিত অনাদায় পাওনা 1,000 টাকা। ধারে বিক্রয় 12,500 টাকা এবং প্রাপ্য হিসাবের উপর 10% হারে অনাদায় পাওনা সঞ্চিতি রাখতে হবে। এখন আমাদের এই যে 1 জানুয়ারি একটা কথা বলা আছে না, যে 1 জানুয়ারি অর্থাৎ বছরের প্রথম দিনে। এখন এখানে প্রাপ্য হিসাবের উদ্বৃত্ত ছিল কত? 40,000 টাকা। আর অনাদায় পাওনা সঞ্চিতি অর্থাৎ এই যে বছরের প্রথমে অনাদায় পাওনা সঞ্চিতি 2,000 টাকা, অর্থাৎ এটা হচ্ছে 2,000 টাকা হচ্ছে পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি। এটা কি সঞ্চিতি? পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি। এরপরে লিখিত অনাদায় পাওনা অর্থাৎ পুরাতন অনাদায় পাওনা হচ্ছে 1500 টাকা। আর অলিখিত অনাদায় পাওনা মানে যেটা লিখা হয় না, নতুন অনাদায় পাওনা হচ্ছে 1,000 টাকা। ধারে বিক্রয় 12,500 টাকা। প্রাপ্য হিসাবের উপর 10% হারে অনাদায় পাওনা সঞ্চিতি রাখতে হবে। এখন প্রশ্নগুলো উঠাই নাও। প্রথম প্রশ্ন হচ্ছে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি নির্ণয়। খ নম্বর অর্থাৎ 2 নম্বর প্রশ্ন হচ্ছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা। গ নম্বর হচ্ছে অনাদায় পাওনা ও অনাদায় পাওনা সঞ্চিতি নির্ণয়। সঞ্চিতি হিসাব অর্থাৎ খতিয়ান। গ নম্বরটা কি চাইছে? খতিয়ান। তাহলে জাবেদা যদি আমরা পারি তাহলে অবশ্যই আমরা খতিয়ানও পারবো। তাহলে দেখো আমাদের প্রথমটা ছিল কি? নতুন অনাদায় পাওনা সঞ্চিতি নির্ণয়। এখন আমি তোমাদেরকে একটা সূত্র লেখাইছিলাম যে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি নির্ণয় করার জন্য। এখন নতুন অনাদায় পাওনা সঞ্চিতি নির্ণয় প্রথমে হচ্ছে প্রাপ্য হিসাব, এটার সাথে যোগ হবে ধারে বিক্রয়। এরপর নতুন বা অলিখিত অনাদায় পাওনাটা কি হবে? বাদ যাবে। লিখিত না, অলিখিত। এরপরে যেটা থাকবে অবশিষ্ট প্রাপ্য হিসাব, ওই অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর আমাদের বলছে যে প্রাপ্য হিসাবের উপর 10% অনাদায় পাওনা সঞ্চিতি রাখতে হবে। অর্থাৎ এই যে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি, এটা এই 10%টা আমাদের বের করতে হবে। 10% বের করতে হলে আমাদেরকে আগে অবশিষ্ট প্রাপ্য হিসাবটা বের করতে হবে। তাহলে দেখো তাহলে আমাদের প্রাপ্য হিসাব ছিল কত টাকা? 40,000। এরপরে ধারে বিক্রয়, দেখো আমাদের ধারে বিক্রয় ছিল 12,500 টাকা। তাহলে কত হয়? 52,500।
এরপর দেখো আমাদের নতুন, দেখো আমাদের অনাদায় পাওনা সঞ্চিতি হচ্ছে 2000 টাকা, এটা হচ্ছে পুরাতন সঞ্চিতি। লিখিত অনাদায় পাওনা 1500 টাকা, আর অলিখিত অনাদায় পাওনা হচ্ছে 1000 টাকা। অলিখিত অনাদায় পাওনা কত টাকা? 1000 টাকা। অলিখিত অর্থাৎ নতুন বা অলিখিত অনাদায় পাওনাটা এখান থেকে বাদ যাবে 1000 টাকা। 1000 টাকা বাদ দিলে থাকে 51500। এটা আমরা করতেছি কি এখন ক নম্বরটা করতেছি। তাহলে অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর এখন আমাদের দেখো বলছে যে প্রাপ্য হিসাবের উপর 10% অনাদায় পাওনা সঞ্চিত, অর্থাৎ অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 10% সঞ্চিত, অর্থাৎ এই যে 51500 টাকার উপর 10% অনাদায় পাওনা সঞ্চিত, তাহলে 5150 টাকা। সবাই বুঝছো মনে হয়? তাহলে দেখো আমাদের প্রাপ্য হিসেবের সাথে ধারে বিক্রয়টা আমরা যোগ করছি, এরপর নতুন অনাদায় পাওনা বাদ দিছি, বাদ দেওয়ার পর যে টাকাটা ওই টাকাটার উপর নতুন অনাদায় পাওনা সঞ্চিতি। এখন আমাদের খ নম্বর বলছে যে প্রয়োজনীয় জাবেদা দাখিলা। এখন প্রয়োজনীয় যে জাবেদা দাখিলা সেটার জন্য আমি বলছি যে আমাদের অনাদায় পাওনার ক্ষেত্রে এই যে পুরাতন অনাদায় পাওনা নতুন অনাদায় পাওনা দুটোটা যোগ করার পর যে টাকাটা, এটা টাকার জাবেদা হচ্ছে কয়টা? একটা। আর চার যোগ্য অনাদায় পাওনার জাবেদা হচ্ছে কয়টা? দুইটা। এখন দেখো আমাদের তাহলে আমাদের যদি জাবেদা করতে বলে তাহলে আমাদের এই কাজটা, এই অংশটা আমাদের কি অবশ্যই রাফে বা জাবেদার পরে বা আগে অবশ্যই কার্য হিসেবে এটা দেখাইতে হবে। ঠিক আছে? তাহলে আমাদের খ নাম্বার দিয়ে কার্য 1 চার যোগ্য অনাদায় পাওনা বা খরচ নির্ণয়। ঠিক আছে? তাহলে দেখো প্রথমে হচ্ছে পুরাতন বা লিখিত অনাদায় পাওনা। তো লিখিত অনাদায় পাওনা ছিল কত টাকা? 1500 টাকা যোগ নতুন বা অলিখিত অনাদায় পাওনা। দেখো অলিখিত অনাদায় পাওনা ছিল কত টাকা? 1000 টাকা। খুবই সহজ, যোগ করলে 2500। এরপরে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি। দেখো নতুন অনাদায় পাওনা সঞ্চিতি কিন্তু আমরা কর মধ্যে বের করছি 5150 টাকা। 5150 টাকা যোগ করলে 7650 টাকা। এটা থেকে বাদ দিতে হবে পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি। দেখো পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি কিন্তু প্রশ্ন দেওয়া আছে। দেখো 2020 সালের জানুয়ারির 1 তারিখে প্রাপ্য হিসেবে উদ্বৃত্ত হচ্ছে কত টাকা? 40,000 টাকা। অনাদায় পাওনা সঞ্চিতি 2000 টাকা। অর্থাৎ বছরের প্রথমে যে অনাদায় পাওনা সঞ্চিতি সেটাই হচ্ছে পুরাতন। বছরের প্রথমে যে অনাদায় পাওনা সঞ্চিতি এটাই হচ্ছে পুরাতন সঞ্চিতি। কত টাকা? 2000 টাকা। তাহলে 2000 টাকা বাদ দিলাম, বাদ দিলে কত থাকে? 5650 টাকা। তাহলে আমাদের চার যোগ্য অনাদায় পাওনা কত টাকা? আমাদের চার যোগ্য অনাদায় পাওনা হচ্ছে 5650 টাকা। এখন আমাদের তাহলে প্রশ্নটা আমরা সবাই উঠেছি, আমরা প্রশ্নটা মুছে ফেলি। এই অংশটা মুছে ফেললাম। এখন আমাদের জাবেদা দাখিলাগুলো দিতে হবে। ঠিক আছে? তাহলে আমি বলছিলাম যে আমাদের এই যে টাকাটা অর্থাৎ পুরাতন অনাদায় পাওনা নতুন অনাদায় পাওনা দুটো যোগ করার পর যে টাকাটা, এই টাকাটা জাবেদা হচ্ছে কয়টা? একটা। আর এই টাকাটা জাবেদা হচ্ছে কয়টা? দুইটা। ঠিক আছে? এটা হচ্ছে একটা, এটা হচ্ছে দুইটা। আর আমাদের যে অলিখিত ধারে বিক্রয়, অলিখিত ধারে বিক্রি করছি না, ধারে বিক্রয়েরও একটা জাবেদা দিতে হবে। তাহলে যদি বলতো যে অনাদায় পাওনা সংক্রান্ত জাবেদা দাও, তাহলে এই একটা আর এই দুইটা টোটাল 3টা জাবেদা হইতো। কিন্তু যেহেতু বলছে যে প্রয়োজনীয় জাবেদা দাও, সেই ক্ষেত্রে আমাদের প্রাপ্য হিসাবের ধারে প্রাপ্য হিসাবের যে টাকাটা ওই টাকাটা জাবেদাও দিতে হবে। তাহলে আমাদের প্রথমে ধারে যে বিক্রয় করছে, ধারে ক্রয় করছে কত টাকা? ধারে ক্রয় করছে ধারে বিক্রয় করছে কত টাকা?
12,500 টাকা। এবার ধারে বিক্রয় জাবেদাটা দিতে হবে। ধারে বিক্রয় জাবেদা তোমরা সবাই জানো, আমি আর ঘর করতেছি না এখানে, জাবেদার ঘর। তাহলে দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। এটা গেল কিসের জাবেদা? এটা কিন্তু অনাদায় পাওনার কোনো জাবেদা না, এটা হচ্ছে সাধারণ একটা জাবেদা, যে ধারে বিক্রয় করছি ওইটার জাবেদা। এরপরে আমাদের অনাদায় পাওনার জাবেদাতে আমরা আসবো। তাহলে অনাদায় পাওনার জাবেদা কয়টা বলছি? 3টা। প্রথমে এই যে পুরাতন অনাদায় পাওনা নতুন অনাদায় পাওনা মিলে যে টাকাটা, ওই টাকাটা জাবেদা হচ্ছে কয়টা? একটা। তাহলে এই যে এই 2,500 টাকায় 2,500 টাকা জাবেদা কয়টা? একটা। ওই জাবেদাটা হচ্ছে অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট ডেবিট 2,500 আর প্রাপ্য হিসাব ক্রেডিট 2,500। তাহলে অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট, এটা জাবেদা কয়টা? সরি, এখানে এই যে এই 2টা টাকা যোগ করার পর যে টাকাটা এই 2,500 এটা জাবেদা হচ্ছে একটাই, সেই জাবেদাটা হচ্ছে অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। এরপরে এই যে চারযোগ্য অনাদায় পাওনা বা অনাদায় পাওনা খরচের জাবেদা হচ্ছে কয়টা? 2টা। প্রথম জাবেদা হচ্ছে অনাদায় পাওনা ডেবিট, অনাদায় পাওনা ডেবিট 5,650 টাকা আর অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট 5,650 টাকা। এরপরে পরের জাবেদাটা হচ্ছে এই যে অনাদায় পাওনা এটা বন্ধ করার জাবেদা, সেটা হচ্ছে আয় সারাংশ ডেবিট আয় সারাংশ হিসাব ডেবিট 5,650। ওই যে সেম টাকাটার 2টা জাবেদা বলছি না। আর অনাদায় পাওনা হিসাব ক্রেডিট 5,650 টাকা। তাহলে আমাদের জাবেদা শেষ। দেখো আমাদের অনাদায় পাওনা সংক্রান্ত জাবেদা কিন্তু 3টা, ওইটা কিন্তু ধারে বিক্রয়ের জাবেদা। যদি ধারে বিক্রয় না থাকে তাহলে এই জাবেদাটাও আসবে না। আর যদি বলে যে তোমাদেরকে যে শুধু অনাদায় পাওনার জাবেদা দাও, তাহলে সেক্ষেত্রে তোমরা এই 3টা জাবেদা দিবে। প্রথম জাবেদাটা হচ্ছে এই যে এই 2টা টাকা যোগ করার পরে যে মানে 2টা অনাদায় পাওনা লিখিত অলিখিত দুটোটা টোটাল অনাদায় পাওনাটা যোগ করার পর যে টাকাটা, ওই টাকাটা জাবেদা হচ্ছে একটা। যদি অলিখিত বা পুরাতন অনাদায় পাওনা না থাকে সেক্ষেত্রে শুধু যদি এটা না থাকে তাহলে শুধু 1,000 টাকা জাবেদা হইতো, অর্থাৎ নতুন অনাদায় পাওনা জাবেদা হইতো। আর চারযোগ অর্থাৎ অনাদায় পাওনা খরচের জাবেদা হচ্ছে কয়টা? 2টা। একটা হচ্ছে অনাদায় পাওনা ডেবিট, অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট, আয় সারাংশ ডেবিট, অনাদায় পাওনা ক্রেডিট। তাহলে আমাদের জাবেদা কমপ্লিট। এবার হচ্ছে খতিয়ান। আমাদের খতিয়ান চাইছে 2টা। গ নম্বরে খতিয়ান চাইছে অনাদায় পাওনা এবং অনাদায় পাওনা সঞ্চিতি, অনাদায় পাওনা এবং অনাদায় পাওনা সঞ্চিতির জাবেদা। দেখো খতিয়ান তো তোমরা পারোই, আমরা চলমান জের ছকে করব। 2টা খতিয়ানের জাবেদা একসাথে করে ফেলি। ঘর
অনাদায়ী পাওনা, এটা হচ্ছে অনাদায়ী পাওনা, পাওনা সঞ্চিতি। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত বা ব্যালেন্স, ডেবিট, ক্রেডিট। এরপরে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত, ডেবিট, ক্রেডিট। তাহলে দেখো আমাদের প্রথম জাবেদা রয়েছে, প্রথম খতিয়ানটা হচ্ছে অনাদায়ী পাওনার। এখন তোমরা সবাই জানো যে খতিয়ানের নিয়ম কি? খতিয়ানের নিয়ম হচ্ছে খতিয়ানের নিয়ম হচ্ছে যে যে খতিয়ানটা আমরা করব, যে খতিয়ানটা আমরা করব জাবেদায়, ওই হিসেবে টাকাটা যেদিকেই থাকবে টাকাটা ওই দিকেই বসবে, নাম আসবে বিপরীত। আমি খতিয়ানের একটা ক্লাস নিব ভাবছিলাম, কিন্তু আসলে তোমরা খতিয়ান তো করে আসছো, মাধ্যমিকে করে আসছো না। যদি খতিয়ানের কোনো ক্লাস লাগে তাহলে তোমরা বলবা, আমি ক্লাস নিব, কমেন্টে জানাবে। এখন আমাদের প্রথম খতিয়ানটা ছিল কি? অনাদায়ী পাওনা। আমি খতিয়ানের নিয়মটা আবার বলতেছি। খতিয়ানের নিয়মটা হচ্ছে আমরা খতিয়ানে যে হিসাবের খতিয়ান করব জাবেদায়, ওই হিসাবটার টাকাটা যেদিকে থাকবে ওই দিকেই বসবে, কিন্তু নাম আসবে কি? বিপরীত। অর্থাৎ যদি ডেবিটের হয় টাকাটা ডেবিটেই বসবে, কিন্তু নাম আসবে বিপরীত, ক্রেডিটের নামটা আসবে। এখন আমাদের প্রথম আমরা করতেছি কি? অনাদায়ী পাওনার। এখন দেখো আমাদের অনাদায়ী পাওনা, এখানে অনাদায়ী পাওনা নাই, এখানে আছে অনাদায়ী পাওনা ডেবিট। টাকাটা কোন দিকে আছে? ডেবিট দিকে। আর এগুলো সবগুলো অবশ্যই বছরের শেষ দিনে হবে, ঠিক আছে? তাহলে 2020 সালের ডিসেম্বর 31। তাহলে দেখো অনাদায়ী পাওনা, আমরা কিসের খতিয়ান করতেছি? অনাদায়ী পাওনার। তাহলে অনাদায়ী পাওনার টাকাটা কোন দিকে আছে? ডেবিট দিকে। তাহলে এখানে বসবেও ডেবিট দিকে 5,650। তাহলে কি বলছিলাম যে নাম আসবে কি? ক্রেডিটের নামটা, অর্থাৎ অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। অনাদায়ী পাওনা সঞ্চিতি, ঠিক আছে? টাকাটা কিন্তু ডেবিট দিকে বসছে। এখন দেখো ডেবিট দিকে বসছে, আমরা ডেবিটের উদ্বৃত্তে নিয়ে যাই 5,650 টাকা। এরপরে দেখো অনাদায়ী পাওনা আবার কোন দিকে আছে? ক্রেডিট দিকে। পরে যাবে তো অনাদায়ী পাওনা কোন দিকে আছে? ক্রেডিট দিকে। তাহলে টাকাটা কোন দিকে বসবে? ক্রেডিট দিকে বসবে 5,650, নাম আসবে আয় সারাংশ, ডেবিটের নামটা আসবে আয় সারাংশ। তাহলে দেখো এটা ডেবিটের ব্যালেন্স, এটা ক্রেডিটের টাকা, বিয়োগ করলে কি হবে? ব্যালেন্স শূন্য হয়ে যাবে। অর্থাৎ সবসময় অনাদায়ী পাওনা যদি খতিয়ান করো, অনাদায়ী পাওনার কি হবে? ব্যালেন্সটা শূন্য হয়ে যাবে। অর্থাৎ কারণ আমরা তো অনাদায়ী পাওনা, তো এটা তো বন্ধের যাবে, আমরা তো অনাদায়ী পাওনা বন্ধই করে দিয়েছি।